একটি দল আবারও লাশের রাজনীতি শুরু করেছে, মন্তব্য নাহিদ ইসলামের। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি, শেখ হাসিনার 10 বছর ও টিউলিপ দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা 6টার প্রাইম নিউজের সঙ্গে আছি আমরা দুজন, আমি বাবলি ইয়াসমিন, আমি আকাশ এহসান। দর্শক, এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। শুরুতে বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। এবার জানিয়ে দিব বিস্তারিত। যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তৃতায় জামাত ইসলামীর দিকে একাধিকবার তিনি ইঙ্গিত করেন। বলেন, এক নেতা জনগণের সামনে মিথ্যা কথা বলছেন, নারীদের নিয়ে করেছেন অবমাননাকর মন্তব্য। তারা সুযোগ পেলে নারীদের কেমন অপমান করে তা ৭১ সালে দেখা হয়েছে। খুলনা থেকে আরো জানাচ্ছেন আমিনুল ইসলাম। ২২ বছর পরে উন্নয়নের বার্তা নিয়ে খুলনার মাটিতে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহরের প্রভাতী স্কুল মাঠে সকাল থেকে ভিড় করেন নেতাকর্মীরা। নানা সাজে সজ্জিত হয়ে জনসভায় আসতে থাকেন খুলনার ১৪ আসনের ভোটাররা। বেলা 12:30টার দিকে নির্বাচনী জনসভার মঞ্চে উঠে দেশ পুনর্গঠনে এখন বিএনপির প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। আপনাদের দয়া আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। এই সমাবেশে তারেক রহমান জামায়াত ইসলামীর নাম উচ্চারণ না করলেও তাদের দিকে বারবার ইঙ্গিত করেন। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল নারী সমাজকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়। তারা নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে, মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। একটি দলের নেতার নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। আমরা গতকাল দেখেছি, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি ফেক। নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে। খুলনা অঞ্চলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে ভোট চান বিএনপি চেয়ারম্যান। ইনশাআল্লাহ 13 তারিখে ধানের শীষের সরকার গঠিত হলে 13 তারিখ থেকে এই মানুষগুলো আপনার এলাকার উন্নয়ন, আপনার সমস্যা, সুবিধা অসুবিধা সবকিছু দায় দায়িত্ব তাদের। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার 14টি আসনের প্রার্থীকে নিয়ে একই মঞ্চে উঠে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই শিল্পাঞ্চল নিয়ে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এমন বার্তা দিয়ে বিএনপি চেয়ারম্যান বললেন, সরকার গঠন করে তারা যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে চান, তার জন্য 12 তারিখে কেন্দ্রগুলোতে শক্ত অবস্থান নিয়ে ভোটের নিশ্চয়তা করতে হবে। খুলনা থেকে আমিনুল ইসলাম, এটিএন নিউজ। যারা অতীতের কুকর্মের জন্য লজ্জিত তাদের ব্যাপারে জামাত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তবে তিনি বলেছেন, কোনোভাবেই জুলাই হত্যাকারীদের ক্ষমা করা হবে না। একই সঙ্গে নির্বাচনে নতুন ফ্যাসিবাদকে জনগণ লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। কক্সবাজারের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। বিস্তারিত ফেরদৌস রহমানের রিপোর্টে। নির্বাচনী প্রচারণার 11 দিনে কক্সবাজারে যান জামায়াতের আমির। কড়া রোদ উপেক্ষা করে শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে জনস্রোত। মাঠে জায়গা না পেয়ে কেউ কেউ অবস্থান নেন পার্শ্ববর্তী
সীমানা প্রাচীর এবং দালানের ছাদে। মানুষের নেতা বেলা 1টার কিছু পরে মঞ্চে ওঠেন জামায়াতের আমির। স্থানীয় পর্যটন শিল্প আধুনিকীকরণ সহ নানা প্রতিশ্রুতি দেন উন্নয়নের। আমরা এই মৃতদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। জামায়াতের আমির বলেন, যারা ভালো হয়ে যেতে চায় তাদের ব্যাপারে ইতিবাচক তার দল। তবে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে শহীদদের হত্যাকারীদের কোনো ছাড় নয়। হার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের মানুষ ধরে নেবে আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায়। এর আগে সর্বদক্ষিণের উপজেলা মহেশখালীতে নির্বাচনী জনসভা করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় লবণ শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, পৌঁছে যাওয়া নেতৃত্ব এবং অপরাজনীতির সংস্কৃতি পরিবর্তন করবে জামায়াত। এই মহেশখালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। কক্সবাজারের পর আজ চট্টগ্রামে আরও 3টি জনসভা করছেন তিনি। জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে হা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, কক্সবাজার। একটি দল আবারও লাশের রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মানুষ হত্যা করে তারা নির্বাচনে জয়ী হতে চায়। দুপুরে রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় গণসংযোগ শুরুর আগে গণমাধ্যমে এই অভিযোগ করেন তিনি। এ সময় তিনি ঢাকা 11 আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়েও কথা বলেন। দ্বৈত নাগরিক হওয়ায় একজন সচেতন নাগরিক হিসেবে উচ্চ আদালতে রিট করেছেন বলে জানান। এছাড়া ঢাকা 11 আসনে প্রচারণার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা ও দলীয় নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সারা দেশে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিয়েও প্রশ্ন তোলেন। নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু করেছে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে। মানুষকে হত্যা করে লাশের উপর দিয়ে তারা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে। সেই আগের আমলে, আওয়ামী আমলে আমরা যা যা দেখেছি তার সবকিছুই কিন্তু আবার দেখতেছি আমরা ফিরে আসতে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ায় 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর করে 10 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ 4 আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। একই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে 4 বছর এবং শেখ রেহানার সন্তান রেদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা 2 মামলায় অভিযোগ আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে 10 কাঠা করে 2টি সরকারি প্লট বরাদ্দ দেন। মামলাগুলোতে শেখ রেহানার আরেক কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে 2 ভাইবোনকে প্লট বরাদ্দে সহায়তার অভিযোগ আনা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঢাকার বিশেষ জজ 4 আদালতে মামলাগুলোর শুনানি সম্পন্ন হয়। শুনানি শেষে সোমবার দুপুরে রায় ঘোষণা করেন বিচারক। 2 মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর করে 10 বছর কারাদণ্ড দেন আদালত। শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 4 বছর, এক মামলায় আজমিনা সিদ্দিকের 7 বছর, রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। অন্য আসামিদের আলাদাভাবে 5 বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেককে 6 মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। 2টি মামলার একটি মামলার যে প্রধান আসামি আজমিনা সিদ্দিক তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, অন্য আরেকটা মামলার যে প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড। টিউলিপ সিদ্দিকির 2 মামলায় 4 বছরের সশ্রম কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও অন্যান্য আসামি যারা ছিলেন তাদের এই 2 মামলায় 10 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা, 12 মাসের অনাদায় কারাদণ্ড। আত্মসমর্পণের পর হেফাজতে থাকা একমাত্র আসামি রাজুকের সদস্য মোহাম্মদ খোরশেদ আলমকে 2 মামলায় 2 বছরের কারাদণ্ড দেয়া হয়। সেই সাথে বরাদ্দ প্লট বাতিলে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশও দেন আদালত। টিউলিপ সিদ্দিকী সালাউদ্দিন সাহেবকে প্রভাবিত করে
এবং তার খালাকে প্রভাবিত করেছেন, এই বিষয়টা আমরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে সরকারি প্লট গ্রহণের অভিযোগে গত বছরের 13 জানুয়ারি দুদক রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিরা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে। ওই মামলাগুলোতে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক সহ মোট 16 জনকে আসামি করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে আরও 2 জনকে যুক্ত করে মোট 18 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। জামাতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি তার গুমের জন্য দায়ী সহকর্মীদের বিচার চেয়ে সাক্ষ্য দিয়েছেন। সোমবার তার জবানবন্দি শেষ হলেও আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেরার জন্য বৃহস্পতিবার ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনা সরকারের শাসনামলে ডিজিএফআই এর বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে ২৬ জনকে গুমের পর নির্যাতনের মামলার তৃতীয় সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি। তিনি দীর্ঘ ৮ বছর জেআইসিতে গুম ছিলেন। এই মামলায় শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ মোট আসামি 13 জন। যে অবৈধভাবে অপহরণ করা হয়েছে, ৮ বছর মানবেতর জীবনযাপনে বাধ্য করা হয়েছে, আমার অসুস্থ বৃদ্ধা বিধবা মা, আমি যার দেখাশোনা করতাম, তাকে অসহায় অবস্থায় ধুকে ধুকে মরতে হয়েছে 3 বছর পরে, এবং আমার স্ত্রী সন্তানরা অসহায়ভাবে মানবেতর জীবনযাপন কাটিয়েছে। এইটার জন্য আমি এই সমস্ত কিছুর জন্য আমি সুবিচার প্রার্থনা করেছি। আমলাতন্ত্রের অন্তঘাতমূলক অপশক্তির কাছে সরকারের নতি স্বীকারের ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সরকারের 1.5 বছর নিয়ে এক প্রতিবেদনে বেসরকারি সংস্থাটি বলেছে, নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার প্রবণতা অব্যাহত থাকার পাশাপাশি এক দলের পরিবর্তে অন্য দলকে প্রতিস্থাপনের মাধ্যমে কার্যত দলীয়করণেরও ধারাও চলছে। আওয়ামী সরকার পতন ও পরবর্তী বিচার সংস্কার ও নির্বাচন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে এক গবেষণায় প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদনে বলা হয়, সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক পদক্ষেপ থাকলেও তা অনেক বাস্তবায়নের ক্ষেত্রে লোক দেখানো ও অকার্যকর ছিল। প্রশাসনে এক দলের প্রভাব সরিয়ে অন্যদের দখলের প্রবণতাও ছিল। অন্তর্বর্তী সময়ে বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন ও রাষ্ট্র পরিচালন, আমরা রাষ্ট্র পরিচালনটা আলাদাভাবে বিবেচনা করছি। এখানে সরকার পরিচালনার দায়িত্বে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিল তাদের ভূমিকাটাও আমরা দেখার চেষ্টা করেছি। প্রতিবেদনে বলা হয়, সদিচ্ছা থাকা সত্ত্বেও পর্যাপ্ত দক্ষতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সমন্বয়ের অভাবে সরকার পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হচ্ছে। উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করতেও সরকার ব্যর্থ হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্য সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী প্রকাশের বিষয়টি আমরা আবারও বলছি, শুরু থেকে বলছি, সরকারের সর্বোচ্চ মহল থেকে পর্যায় থেকে ঘোষণা ছিল দ্বিতীয় উপদেষ্টা পরিষদ তাদের সম্পদ বিবরণী প্রকাশ করবেন। আজ পর্যন্ত সেটা করা হয়নি। গণ অভ্যুত্থানের পর দেশে 600 রাজনৈতিক সহিংসতা ও 158 হত্যার ঘটনা ঘটেছে। একই সাথে ধর্মভিত্তিক রাজনৈতিক প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য ও নারীর অংশগ্রহণ হুমকির মুখে পড়ছে। এ সময় আগামী নির্বাচনে মব সংস্কৃতির আশঙ্কার কথাও জানান টিআইবির নির্বাহী পরিচালক। সরকারের নির্লিপ্ততা, বরং প্রকাশ্যে ঘোষণা দেওয়া যে সেই নারী কমিশনের প্রতিবেদন তাদের সরকারের প্রতিবেদন নয়, এই ন্যারেটিভের ফলে একদিক থেকে প্রতিবেদনের অবমূল্যায়ন করা হয়েছে, অন্যদিক থেকে যারা নারী ক্ষমতায়নের প্রতিরোধক শক্তি তাদেরকে অতি ক্ষমতায়িত করেছে সরকার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মব সহিংসতার মাধ্যমে গণমাধ্যম কার্যালয়ে চাপ সৃষ্টি, সাংবাদিক ও লেখকদের উপর হামলা ও হয়রানি অব্যাহত রয়েছে। বাংলাদেশের গণমাধ্যম সবসময় ঝুঁকিতে ছিল, সবসময় চাপে ছিল। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা। এবং সেটা সাথে গণমাধ্যম। সময় হলো বায়াজিৎ স্টিল বিরতির। ফিরে এসে আরো যা থাকছে। কর্মচারীরাই চট্টগ্রাম বন্দর অচল করে রেখেছে, মন্তব্য নৌ বিরতির পর আবারও স্বাগত। জানাবো আরো খবর।
কর্মচারীরাই চট্টগ্রাম বন্দর অচল করে রেখেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত। বলেছেন, এই অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে। নির্বাচন এবং রমজানের আগে এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনাও করেন তিনি। সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। পোর্টের কর্মচারী মানে এই না যে পোর্ট বাংলাদেশ সরকারের বাইরে, এবং এই অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতির মাসুল কে দেবে আই ডোন্ট নো। ইলেকশনের আগে তাদের একটা পরিচয় আছে, যেটা আমি পত্রপত্রিকা দেখছি, এটা জনগণ দেখছে। আমি এর উপরে কিছু বলতে চাচ্ছি না। এখন পর্যন্ত আপনারা যেই বিষয় নিয়ে তারা কথা বলছে, এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ফাইনাল জায়গায় আমরা এখনো পৌঁছি নাই। তার আগে এটা বলছে, আমি বারবার ওদেরকে বলেছি, আমি যেখানে আমাকে ডেকেছে, যেখানে কথা বলেছি, একটি কথা বলেছি যে আমার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি অন্তত বা আমরা যারা আছি এমন কোনো কাজ করছি না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে দ্বিতীয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সরকারের প্রায় ৭৫ কোটি টাকা ক্ষতির অপরাধে মামলা করা হয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক কৌসার আমির আলীর বিরুদ্ধে। নানাভাবে আলোচিত সমালোচিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তার বিরুদ্ধে ব্যাংক, শেয়ার বাজার থেকে অর্থ লুটপাটের অভিযোগ। জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত বছরের ৩ নভেম্বর মামলা করে দুদক। সে ঘটনা তদন্তে সোমবার দ্বিতীয় দিনের মতো রিমান্ডে আনা হয় সালমান এফ রহমানকে। এদিকে ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলী সহ দুজনের বিরুদ্ধে সরকারের নির্দেশনা অমান্য করে ডাটা সেন্টার নির্মাণের অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। পরস্পর যোগসাজশে ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি এবং প্রধান প্রকৌশলী তারা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অমান্য করে নিজস্ব ডাটা সেন্টার নির্মাণে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন। তার অভিযোগে দুর্নীতি দমন কমিশন তাদের দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন দুজন কর্মকর্তাকে। ডিএনসিসির প্রধান প্রকৌশলী জনাব ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। তাদের আজকে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদের চলমান অনুসন্ধানের বিষয়ে তথ্য জানার জন্য তাদের ডাকা হয়েছিল। এর আগে রোববার ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। আরো 4টি টোটাল 7টি আমরা লাইব্রেরি আমরা তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। আবারও ভোটের মাঠের খবর। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে ছুটছেন দাঁড়ে দাঁড়ে। চলছে বাকযুদ্ধ। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘনিয়ে আসছে নির্বাচন, সাথে পাল্লা দিয়ে বাড়ছে একে অপরের দিকে অভিযোগের তীরছোড়া। সকালে ঠাকুরগাঁয়ের নিজ নির্বাচনী এলাকা ঢোলারহাটে গণসংযোগকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে সামনে এগোতে দিতে চায় না জামাতে ইসলামী। এরা জামাতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামাতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। দুপুরে গোপালগঞ্জ শহরতলি সমন্বিত সরকারি অফিস ভবনের সামনের সড়কে পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, যারা পেশি শক্তির মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চায় তাদের কেন্দ্রে কেন্দ্রে প্রতিহত করা হবে। যারা পেশি শক্তি প্রয়োগ করার চিন্তা করছেন, যারা সন্ত্রাসের মাধ্যমে অতীতের মতো আবার নতুন করে ক্ষমতা দখল করার স্বপ্নে বিভোর আছেন, সকলকেই আমি সতর্ক এবং সজাগ করতে চাই, এই বিপজ্জনক পথে পা বাড়ায়েন না, পরিণাম ভালো হবে না। ঢাকা 14 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম বলেছেন, কালো টাকার মালিকদের প্রতিরোধে জামাতকে বেছে নেবেন ভোটাররা। বাংলাদেশের মানুষ হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে, পেশি শক্তির ব্যবহারে, দুর্নীতিতে।
চাঁদাবাজিতে, প্রকাশ্যে মাদক বিক্রিতে। তারা চান যে এমন কিছু নেতৃবৃন্দ দেশ চালাক যাদেরকে আর যাই হোক টাকা দিয়ে কিনতে পারবে না, এবং এটাই আমরা ওয়াদা করছি। এবং এই যে পরিবর্তনের প্রচণ্ড আকাঙ্ক্ষা জনগণের ভিতরে, এই জন্য তারা ঢাকা 14 আসনে দাঁড়িপাল্লাকে বেছে নিচ্ছে ইনশাআল্লাহ। এছাড়া সিলেট, ঝালকাঠি, নওগাঁ, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে। এদিকে নোয়াখালীর 3 আসনে বিএনপির নির্বাচনী অফিস সহ 3টি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় দলটির নেতাকর্মীরা। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রাইম নিউজের সময় হলো একটা বিরতি নেবার, সঙ্গেই থাকুন। স্বাগত, আবারও দেখছেন সন্ধ্যা 6টার প্রাইম নিউজ। এবার বাণিজ্য সংবাদ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। ডলার সংকট ও নানা জটিলতায় স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। আমদানি কমে যাওয়ায় রাজস্ব পড়েছে বড় ধস। আর বন্দরে কাজ না থাকায় শ্রমিকরা পার করছেন বেকার সময়। একসময় শ্রমিক, ট্রাক চালক, সিএনএফ এজেন্ট আর কাস্টমস কর্মকর্তাদের পদচারণায় মুখর ছিল দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন। রেল ইয়ার্ডে পণ্য পরিবহনে সারি সারি ট্রাকের ব্যস্ততা ছিল নিত্যদিনের দৃশ্য। ভারত থেকে কম খরচে পণ্য আমদানির সুবিধায় ব্যবসায়ীদের পছন্দের শীর্ষে ছিল এই বন্দর। রেলবন্দর দিয়ে ভারত থেকে মালবাহী ওয়াগনে করে ভুট্টা, পাথর, পেঁয়াজ, চায়না ক্লে সহ বিভিন্ন পণ্য আমদানি হতো। তবে 5 আগস্ট পরবর্তী সময়ে নানা জটিলতায় স্থবির হয়ে পড়েছে আমদানি। মেটাল প্রেজেন্স, কৃষি সংবাদ, সুজলা সুফলা। পৌষের শুরু থেকেই ঝালকাঠিতে জেঁকে বসেছে তীব্র শীত ও ঘন কুয়াশা। দিনের পর দিন সূর্যের দেখা না পাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বোরো ধানের বীজতলা। বড় মৌসুম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ঝালকাঠির নলছিটি উপজেলার কুশলজ্ঞ, সুবিদপুর, সিদ্ধকাঠি সহ বিভিন্ন এলাকায় অধিকাংশ বীজতলায় চারার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকিও। ফলে বীজতলায় চারা ঠিকমতো বাড়ছে না, আর কাজ হচ্ছে না ঔষধ দিয়েও। ঘন কুয়াশা শীতের কারণে ক্ষতিগ্রস্ত বীজতলা পরিচর্যায় নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। কৃষকদের আশঙ্কা, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে বোরো আবাদ নিয়ে সংকট আরও বাড়বে। বর্তমানে বোরো আবাদ করা হচ্ছে 446 হেক্টর জমিতে। সময় হলো আবারও বায়াজিৎ স্টিল বিরতির। ফিরে এসে আরও যা থাকছে। যুদ্ধবিরতি প্রচেষ্টায় অগ্রগতি, সীমিত পরিসরে খুলল এরপর আবারও স্বাগত সন্ধ্যা 6টার প্রাইম নিউজে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেশের বাইরের খবর। মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল। দীর্ঘদিন বন্ধ থাকার পর গাজায় প্রবেশের অন্যতম এই দুয়ার সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে। এটিকে যুদ্ধবিরতি প্রচেষ্টার অন্যতম অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সোমবার ইসরায়েল ও মিশর উভয় পক্ষ থেকে রাফা ক্রসিং খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রথম দিনে এই ক্রসিং দিয়ে 50 জন ফিলিস্তিনি গাজায় প্রবেশ করতে পারবে এবং আরও 50 জন গাজা থেকে বাইরে যেতে পারবে। ধীরে ধীরে এই সুযোগ আরও বাড়ানো হবে। মিশরের সঙ্গে গাজার একমাত্র সংযোগ পথ ও গাজা থেকে ফিলিস্তিনের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষার প্রধান এই পথটি খুলে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন স্থানীয় বাসিন্দারা।
বিশ্ব সঙ্গীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। সেরা অডিও বুক, বর্ণনা ও গল্প বলা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন 90 বছর বয়সী এই ধর্মগুরু। মেডিটেশনস দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দালাই লামা নামের অ্যালবামের জন্য লস অ্যাঞ্জেলসে গ্র্যামির আসরে পুরস্কার পান দালাই লামা। ওই অ্যালবামে তার সঙ্গে কাজ করেছেন রুফাস ওয়াইনরাইট ও ম্যাগি রজার্স। দালাই লামার পক্ষে পুরস্কার গ্রহণ করেন রুফাস। বিজয়ীদের তালিকায় নিজের নাম দেখতে পেয়ে প্রতিক্রিয়া জানান তিব্বতের এই ধর্মগুরু। সমাজ মাধ্যমে লেখেন, কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে তিনি এই স্বীকৃতি গ্রহণ করছেন। আরও বলেন, এটাকে ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং মহাজাগতিক দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবে দেখছেন তিনি, যার ভাগিদার বিশ্বের সবাই। বর্তমানে ভারতের স্বেচ্ছায় নির্বাসনে আছেন দালাই লামা। সারা জীবন তিব্বতের সার্বভৌমত্বের দাবিতে নিরলস প্রচারণা চালিয়ে গেছেন এই ধর্মীয় নেতা। এবার ইস্পাহানি স্পোর্টস নিউজ। অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে 12-0 গোলে উড়িয়ে দেয়া বাংলাদেশের মেয়েরা আজ 2-0 গোলে হারিয়েছে ভারতকে। পোখারা রংশালায় ম্যাচের শুরুর দিকে দাপট ছিল ভারতের মেয়েদের। 20 মিনিটের পর খেলায় নিজেদের ছন্দে ফেরে অর্পিতা বিশ্বাসের দল। 29 মিনিটে বক্সের ডান প্রান্তে পাওয়া ফ্রি কিকে বল পেয়ে গোল করে অধিনায়ক অর্পিতা বিশ্বাসই এগিয়ে দেন বাংলাদেশকে। খটখটে ন্যাড়া মাঠে 11 মিনিট পর দ্বিতীয় গোল করেন আলপি আক্তার। এরপর গোল শোধে অনেক চেষ্টা করেও সফল হতে পারেনি ভারত। গোলকিপার ইয়ারজান ও অর্পিতা ও জয়নবের গড়া বাংলাদেশের রক্ষণ ছিল জমাট। ব্যবধান বাড়ানোরই বরং সুযোগ পেয়েছিলেন আলপি মুনকি আক্তাররা। আগামী বুধবার স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের সেরা দুই ফাইনালে খেলবে 7 ফেব্রুয়ারি। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ বর্জনের সরকারি সিদ্ধান্তের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি পিসিবিকে মনে করিয়ে দিয়েছে, এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেটের ওপর গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। আইসিসির আশা, ক্রিকেটের স্বার্থে পিসিবি এই সংকটের গ্রহণযোগ্য একটি সমাধান খুঁজে বের করবে। পাকিস্তান সরকার রোববার সামাজিক মাধ্যমে জানায়, 2026 টি-20 বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দেওয়া হয়েছে। তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। পর আইসিসি এক বিবৃতিতে জানিয়ে দেয়, এ বিষয়ে এখনও পিসিবি আনুষ্ঠানিক কিছু জানায়নি। আইসিসির কথা, তাদের টুর্নামেন্টগুলো ক্রীড়া সুলভ সততা, প্রতিযোগিতামূলক মনোভাব, ধারাবাহিকতা ও ন্যায্যতার ভিত্তিতে গড়ে উঠেছে। তাই বেছে বেছে ম্যাচে অংশগ্রহণ সব প্রতিযোগিতার চেতনা ও শুদ্ধতাকে ক্ষুণ্ণ করে। আইসিসি রাষ্ট্রীয় নীতির বিষয়ে সরকারের ভূমিকাকে সম্মান জানালেও এই সিদ্ধান্ত খেলার স্বার্থ রক্ষায় বা বিশ্বব্যাপী ভক্তদের জন্য ভালো নয় বলে জানিয়েছে। শেষ করব সন্ধ্যা 6টার প্রাইম নিউজ। তবে তার আগে নাসির সেন্টার্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। একটি দল নারীদের ঘরবন্দি করতে চায়, খুলনায় তারেক রহমান। নারীদের সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ তৈরির প্রতিশ্রুতি জামায়াত আমির। একটি দল আবারও লাশের রাজনীতি শুরু করেছে, মন্তব্য নাহিদ ইসলামের। পূর্বাচলে প্লট দুর্নীতি, শেখ হাসিনার 10 বছর ও টিউলিপ রদওয়ান সহ 18 জনের কারাদণ্ড। আমলাতন্ত্রের কাছে সরকারের নথি স্বীকার লক্ষ্যভ্রষ্ট সংস্কার, বলছে টিআইবি। কর্মচারীরাই চট্টগ্রাম বন্দর অচল করে রেখেছে, মন্তব্য নৌ পরিবহন উপদেষ্টা। ডেসকোর সাবেক এমডি আমির আলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা। যুদ্ধবিরতি প্রচেষ্টায় অগ্রগতি, সীমিত পরিসরে খুলল গাজার রাফা ক্রসিং। অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ, ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।